নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আমি যে থাম্বনেলটা দিয়েছি, শেষ পর্যন্ত কি চাপের মুখে নতি স্বীকার করতে চলেছেন মমতা? হোল্ড ইউর ব্রেথ, শি ইজ নট গোয়িং টু টেন্ডার হার রেজিগনেশন। যেটা ওই একটা স্লোগান উঠেছে না, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। না, তিনি পদত্যাগ করছেন না, সেই সম্ভাবনা নেই। তাহলে আপনারা বলতে পারেন যে আপনি বিভ্রান্ত করার জন্য এরকম থাম্বনেল দিয়েছেন কেন? যে চাপের মুখে নতি স্বীকার করতে চলেছেন মুখ্যমন্ত্রী। কারণ আছে, তিনি নিজে পদ থেকে ইস্তফা দেবেন না ঠিকই, কিন্তু প্রশাসনের কয়েকজন মাথাকে তিনি এবার সরিয়ে দেবেন তাদের দায়িত্ব থেকে, এমনই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যে দাবিটা আন্দোলনকারী ছাত্ররা, বিরোধী দল, নাগরিক সমাজের একটা বড় অংশ, যারা উই ওয়ান্ট জাস্টিস বলে তাদের ক্ষোভ, দুঃখ, অভিমান, যন্ত্রণা উগরে দিচ্ছে, তারাও কিন্তু এই দাবিটা করেছে। কি সেই দাবি? দেখুন, 27শে অগস্ট ওই ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের আগের দিন 26শে অগস্ট নবান্নে একটা সাংবাদিক বৈঠক হয়। সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন। আমরা খুব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, সুললিত বাংলায় তিনি সরকারের অবস্থান তুলে ধরবার চেষ্টা করছেন। 27শে অগস্ট আমরা কাকে দেখলাম? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, সঙ্গে বিজেপির ডাকা বন্ধে সরকারের অবস্থান কি জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এখানে একটা কথা বলি, শুনুন। 27শে অগস্ট মধ্যরাতে হাওড়া স্টেশন থেকে 4 জনকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে এডিজি দক্ষিণবঙ্গ বলেন এই 4 জনের বিরুদ্ধে খুন, নাশকতার অভিযোগ আছে, তাদের কাছে নাকি অকাট্য প্রমাণ আছে। তাই শান্তি বজায় রাখতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, সেই জন্যই 4 জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 27শে অগস্ট এক্স হ্যান্ডেলে বলেন যে আদালতে দেখা হবে মমতা পুলিশ। ঠিক সন্ধ্যে 6টা নাগাদ 27শে অগস্ট ওই নবান্ন অভিযান শেষ হওয়ার পর ওই 4 জনকে ছেড়ে দেয় পুলিশ। আমি দেখলাম একটা ভিডিও, জাতীয় পতাকা হাতে নিয়ে 4 জন বলছে যে তারা বিচার চায়। অর্থাৎ যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে খুন, নাশকতা করার চক্রান্তের অকাট্য প্রমাণের অভিযোগ পেল রাজ্য পুলিশ, সমাজ মাধ্যমে লিখলো, শুভেন্দুবাবু যেই বললেন আদালতে দেখা হবে মমতা পুলিশ, কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এতে যদি জনমানুষের ধারণা হয় যে যে অভিযোগটা ওই 4 জনের বিরুদ্ধে আনা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যে, আদালতে মুখ পুড়বে, তাই আগাম আন্দাজ করেই 4 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাহলে কোথাও কাজের মধ্যে যে বিস্তর অসঙ্গতি, সেই অসঙ্গতিটা বারে বারে আসছে। এতে কি হয়, পুলিশ ফোর্সের যে সম্মান মানুষের কাছে থাকে, সেই সম্মানটা তারা ধরে রাখতে পারে না। সম্মান বজায় রাখার দায়িত্বও কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তি মানুষের। সমাজ, জনসাধারণ আমাকে সম্মান করবে কিনা সেটা নির্ভর করে আমি কি ধরনের কাজ করছি, আমার আচরণের উপর। সেই আচরণ যদি এরকম হয়, তখন পুলিশের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবেই। তারপরে কেউ যদি বলে দলদাস পুলিশ, সেই অভিযোগ
সহজে খণ্ডাতে পারবে কি পুলিশ? এবার আসুন, কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় খুব অ্যাক্টিভ, এডিজি বঙ্গ সুপ্রতিম সরকার খুব অ্যাক্টিভ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় খুব অ্যাক্টিভ। কোথায় গেলেন বিনীত গোয়েল? দেখুন, কমিশনারকে সবসময় সংবাদ মাধ্যমের সামনে আসতে হবে, টিভি ক্যামেরার বুমের সামনে বাইট দিতে হবে, নিয়মিত প্রেস কনফারেন্স করতে হবে, এমন কোনো নিয়ম নেই। কমিশনার মনে করলে প্রেস কনফারেন্স করতে পারেন, যেমন আরজিকর কাণ্ডের পর তিনি করেছিলেন। যারা সেই প্রেস কনফারেন্স দেখেছেন তারা বলুন তো, বাঙালি মনন কমিশনারের প্রেস কনফারেন্সের বক্তব্যকে কি অনুমোদন করেছিল? তিনি তো রিলেটই করতে পারছিলেন না বাঙালির ভাবাবেগ, বাঙালির মনন কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। সিভিক, ওই সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার, সে যে ফোর্থ ব্যাটালিয়ন থাকতো, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যার যোগাযোগ ছিল, কমিশনার স্বীকারই করতে চাইছিলেন না, শুধু বলছিলেন ও একটা ক্রিমিনাল। আপনারা যদি সেই প্রেস কনফারেন্সটা দেখে থাকেন, ইউটিউবে আছে, মনে কি হয়নি আপনাদের যে সংবেদনশীলতার প্রয়োজন ছিল কমিশনারের কথায় ব্যবহারে, সেটা কি সত্যিই ছিল? 2, আরজি করে 14ই আগস্ট রাত্রে ওই ভাঙচুরের পর কমিশনার গেলেন, আই এম অ্যাংরি বলে সংবাদ মাধ্যমের উপর ক্ষোভ উগড়ে দিলেন। কিন্তু আরজি করে হুলিগ্যানরা ভাঙচুর চালালো, পুলিশ কার্যত লুকিয়ে পড়ে আশ্রয় নিল, নার্সদের কাছে আশ্রয় ভিক্ষা করল। তারপর কমিশনার সংবাদ মাধ্যমের উপর তার যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইলেন। তবে যদিও পরে বলেছিলেন ইন্টেলিজেন্সের ব্যর্থতা থাকলে আছে। এটাও কিন্তু প্রশাসনের একটা বড় অংশ, মানে সর্বোচ্চ মহল এবং পলিটিক্যাল শাসক দলের যে রাজনৈতিক ব্যাপার স্যাপার যারা দেখে, তারা কিন্তু ভালোভাবে বিষয়টা নেয়নি। দেখুন, বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র। তিনি সিআইডির ডিআইজি ছিলেন কামদুনি কাণ্ডের সময়। এখনো তো অভিযুক্তরা ছাড়া পেয়ে ঘুরছে, 1 ডজন বার পিপি পরিবর্তন হয়েছে, সুপ্রিম কোর্টে চলে গেছে, নির্যাতিতার পরিবার এখনো বিচার পায়নি। তা বিনীত গোয়েল অত্যন্ত আস্থাভাজন মুখ্যমন্ত্রী, অনেকদিন কলকাতা পুলিশের কমিশনারের পদে আছেন তিনি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কলকাতা পুলিশ আরজি করে নিরাপত্তার দেখভাল করবে না, করবে সিআইএসএফ। এটা কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের কাছে চরম বিড়ম্বনা এবং চরম অপমানের বিষয়। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রাজ্যের একটা হসপিটালের নিয়ম আইন শৃঙ্খলা রক্ষা করবে। অনেকে বলছেন এ তো নবান্নের কাছে অশনি সংকেত। এবার কি ধাপে ধাপে 355 ধারা প্রয়োগের পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার? যে এক্সটার্নাল অ্যাগ্রেশন আর ইন্টারনাল ডিস্টারবেন্স হলে রাজ্য সরকার সংবিধান মেনে কাজ করছে কিনা সেটা দেখার জন্যই 355 ধারা প্রয়োগ করা হয়। 356 ধারা প্রয়োগ করা সম্ভব নয়, যতই দাবি বিজেপি করুক না কেন, ওই দাবি করতে হয়। কিন্তু রাজ্যের এবং কলকাতা শহরের একটা সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, এটাকে ঘুরিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ নয়, এই প্রশ্ন উঠছে সর্বত্র। এবং এর জন্য দায়ী কে? নবান্নের একটা বড় অংশ মনে করছে যে বিনীত গোয়েল তার কাজ সঠিকভাবে করতে পারেননি এবং তার জন্যই রাজ্য প্রশাসনকে অপদস্থ হতে হয়েছে। সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে এবং যে ধারণার উপরই তো সবকিছু হয়, পাবলিক পারসেপশন ঘুরে গেছে। অর্থাৎ কলকাতা পুলিশ যে কাজকর্ম করেছে, যেভাবে এই আরজিকর কাণ্ডের তদন্ত করেছে,
তাতে জনমানসে বিস্তর প্রশ্ন আছে। দেখুন, এই যে সন্দীপ ঘোষকে একবারও ডাকার প্রয়োজন মনে করেনি কলকাতা পুলিশ, যাকে সিবিআই লাগাতার জেরা করেছে। এবার ইসিআইআর দাখিল করে ইডি ঢুকে পড়ছে আর্থিক দুর্নীতির তদন্তে। সন্দীপ ঘোষের অ্যাসোসিয়েটদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এক ডেটা এন্ট্রি অপারেটর, যার কাজের জায়গা ন্যাশনাল মেডিকেল কলেজ, দুর্ঘটনার দিন ঘটনাস্থলে কি করছিলেন? সন্দীপ ঘোষের আইনজীবী কি করছিলেন? উত্তরবঙ্গ বর্ধমান সরকারি মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকরা ঘটনার দিন ওখানে কি করছিলেন? বিস্তর প্রশ্ন আছে। কিন্তু সন্দীপ ঘোষকে কার্যত ক্লিন চিট দিয়েছিল কলকাতা পুলিশ। কারোর নির্দেশে নিশ্চয়ই দিয়েছিল। কমিশনার বা তিনি যে তদন্ত কমিটি করেছিলেন অনেক 67 জন 164 জনকে নিয়ে, তাদের একবারও মনে হয়নি সন্দীপ ঘোষকে জেরা করা উচিত? করেননি। কার নির্দেশে করেননি? নাকি কোনো নির্দেশ ছিল না, এমনি এমনি করেননি? এটা হতে পারে না। এ রাজ্যে একটা গাছের পাতাও নড়ে না নবান্নের 14 তলার অনুমতি না পেলে। সেখানে কমিশনার, তিনি একজন পুলিশ অফিসার, তিনি জানেন না সন্দীপ ঘোষকে জেরা করাটা তদন্তের স্বার্থে কতটা জরুরি, কিন্তু করেন। কিন্তু এখন জনমানসে কলকাতা পুলিশের কাজকর্ম নিয়ে বিরূপ ধারণা তৈরি হয়েছে। একটা ধারণা হয়েছে যে কলকাতা পুলিশ তদন্ত ধামাচাপা দিতে চেয়েছিল, তথ্য প্রমাণ লোপাট করেছে তারা। এমনকি সলিসিটর জেনারেল তুষার মেহতা পর্যন্ত সুপ্রিম কোর্টে বলেছেন যে ক্রাইম সিনের অদল বদল হয়ে থাকতে পারে, তথ্য প্রমাণ নষ্ট করা হয়ে যেতে পারে। তদন্ত কলকাতা পুলিশ করেছিল প্রথম কয়েকদিন। তাহলে জনমানসের এই পুঞ্জীবিত ক্ষোভ, এখন কাউকে তো একটা স্কেপগোট খাড়া করতে হবে। তাই একটা মহল থেকে বলা হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর পদে থাকতে পারবেন না, তাকে কমিশনারের পদ থেকে সরিয়ে দেবে নবান্ন। তাকে নিশ্চয়ই কোনো প্রাইজ পোস্টিং দেবে, কিন্তু কলকাতার পুলিশ কমিশনার হিসাবে তাকে আর বেশি দিন দেখা যাবে না বলে ওয়াকিবহাল মহল মনে করছে। দেখুন, কমিশনারের ইস্তফা বিরোধীদের দাবি, জনগণের একটা বড় অংশের দাবি এবং আন্দোলনকারী পড়ুয়াদের দাবি। সেই দাবি মেনে নেওয়ার অর্থ কিন্তু চাপের কাছে নতি স্বীকার করা। এটা প্রথম ধাপ। চাপ যদি আরো বাড়ে, আরো অনেক পদক্ষেপ আমরা দেখতে পাব। ইডি ইসিআইআর করে ঢুকে পড়লে আরজি করের কে সামনে রেখে তারা স্বাস্থ্য ভবনের দুর্নীতির তদন্ত করবে, এবং সেই দুর্নীতি তদন্ত করলে কান টানলে মাথা আসবে। অর্থাৎ স্বস্তি নেই, চাপ বাড়ছে, এবং সেই চাপের মুখে পড়ে কোন রকম একটা মুখ রক্ষা করবার জন্য প্রিয়পাত্র বিনীত গোয়েলকে হয়তো কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরিয়ে দেবে নবান্ন। এবং এখন দেখুন, আলাপন বন্দ্যোপাধ্যায়, সুপ্রতিম সরকার, ডিসি সেন্ট্রাল, তারা তিনজনেই বাঙালি, তাদেরকে সামনে আনা হচ্ছে। দেখুন, অবাঙালি আইএস আইপিএস অফিসাররা তারা যথেষ্ট দক্ষ, কিন্তু বাঙালি মননের আবেগ, বাঙালি মননে কোথায় আঘাত লেগেছে সেটা তাদের পক্ষে সবসময় কি নির্ভুলভাবে বোঝা সম্ভব? প্রথম কথা, ভাষাগত সমস্যা। প্রথম কথা, বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় সেরকম নয়। সেদিক থেকে আলাপন বাবু বলুন, সুপ্রতিম সরকার বলুন, ইন্দিরা দেবী বলুন, এরা প্রত্যেকে বঙ্গ সন্তান, এখানেই লেখাপড়া করেছেন। সুপ্রতিম সরকার বেশ কয়েকটি বই আছে, আনন্দ পাবলিশার্সের থেকে সেগুলো বেরোয়। আলাপন বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভালো প্রাবন্ধিক এবং বক্তা, সুললিত বঙ্কিমী বাংলায় তিনি বক্তব্য রাখেন।
অর্থাৎ এই যে বাঙালি আইএস আইপিএস অফিসারদের সামনে তুলে ধরা, একটা ক্ষোভ তো আছেই যে অবাঙালি আইএস আইপিএস অফিসাররা তারা শুধু নিজেদের ক্যারিয়ার পদোন্নতির ব্যাপারেই উৎসাহী। একজন বাঙালি আইএস আইপিএস অফিসার যার বেড়ে ওঠা, পড়াশোনা, চাকরি সবটাই পশ্চিমবঙ্গে, তাদের পক্ষে বাঙালির সেন্টিমেন্ট, আনন্দ, ক্ষোভ অনেক সহজে অনুধাবন করা সম্ভব। তাই নবান্ন এরা চেষ্টা করছে, লাস্ট ডিচ এফর্ট টু স্যালভেজ দ্য ক্রাইসিস, যে এই বাঙালি আইএস আইপিএস অফিসারদের সামনে আনিয়ে দেওয়া। এতে কতটা কাজ হবে আমার মনে সন্দেহ আছে, কারণ আরজিকর কাণ্ড, অভাগিনী তার জীবন দিয়ে আমাদের যে নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে রেখেছে, এবং যে গভীর ক্ষত এবং অনাস্থা তৈরি হয়েছে রাজ্য প্রশাসন সম্পর্কে, 2-3 জন আমলাকে মুখ বদল করে সেই ক্ষততে প্রলেপ লাগানো যাবে বলে আমার মনে হয় না। কিন্তু রাজ্য সরকার চেষ্টা করবে এবং করছেও তারা। সেজন্য বিনীত গোয়েলকে হয়তো সরে যেতে হবে, তার জায়গায় অন্য কেউ আসবে। খুব ভারাক্রান্ত হৃদয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেবেন, যদি নেন, কারণ বিনীত গোয়েল তার অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় পাত্র। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, বিনীত গোয়েলের অপসারণের দাবি সব জায়গা থেকে উঠছে, এমনকি দলের মধ্যে থেকে উঠছে। তাই সেই দাবিকে আর অগ্রাহ্য করা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব হচ্ছে না। এটা পুরোটাই অনুমান, কিন্তু সবকিছু তো একটা ধারণার উপর চলে। রাজনীতিতে 2-2 4 হয় না, 2-2 3 হয়, 2-2 7 হয়। যারা প্রশাসন, শাসক দল সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা বলছেন যে বিনীত গোয়েল আর বেশি দিন কলকাতা পুলিশের কমিশনার হিসেবে থাকবেন না। অর্থাৎ চাপের মুখে নতি স্বীকার তো করতে হবে যদি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এটা আন্দোলনকারীদের এক প্রকার জয় বলেই তো মনে হয়, তাই নয় কি?